নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এবং সেই সমস্যা কোথার থেকে হচ্ছে, কেন হচ্ছে, সেটা যদি সঠিকভাবে আপনি জানতে পারেন, তাহলে সেখান থেকে তার নিবারণ অর্থাৎ সেই সমস্যা থেকে বেরোনোর একটা কিন্তু রাস্তা আপনি পেতে পারেন। তা এই ক্ষেত্রে আজকে আমরা যে আলোচনা করব, যে বৈবাহিক জীবনে বেশ কিছু সমস্যা আসে এবং আমরা জানেন যে আমি এর আগেও অনেকবার আলোচনা করেছি যে বিবাহের আগে যৌতুক বিচার ভীষণ কার্যকরী। বর্তমানে তো সেটা তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়েছে। কারণ যৌতুক বিচার এখানে হচ্ছে বর এবং কনের তার জন্মছকের বিভিন্ন কানেকশানের পরিপ্রেক্ষিতে একটা নির্দিষ্ট মান রয়েছে, যে 36টা মান, যেটা অষ্টকূটের বিচার হয় এবং এই অষ্টকূটের টোটাল যে মান হচ্ছে সেটা 36 পয়েন্ট। এই 36 পয়েন্টের মধ্যে সেই বর এবং কনের মধ্যে যে কম্বিনেশন হলো, সেই কম্বিনেশন অনুযায়ী সে কত পয়েন্ট পেতে পারে সেটারই একটা ক্যালকুলেশন। অর্থাৎ এই 36 পয়েন্টের মধ্যে বলা হচ্ছে জ্যোতিষশাস্ত্রে মিনিমাম 80 মার্কস, অর্থাৎ 36-এর পয়েন্টের মধ্যে 18 পয়েন্ট অবশ্যই মিলতে হবে দুজনের ক্ষেত্রে, না হলে বলা হচ্ছে যে বিবাহের অনুমতি দেওয়া হয় না জন্ম অর্থাৎ এখানে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী। এবং এছাড়াও কিন্তু আরও অন্যান্য বিভিন্ন কানেকশান থাকে, কিন্তু যেহেতু আজকে আমরা এই যৌতুক বিচারের বিশেষ কটা পয়েন্ট নিয়ে আজকে আলোচনা করব, কারণ অষ্টকূটের বিচার মেন হচ্ছে যৌতুক বিচার। এবং এই অষ্টকূটের বিচারের মধ্যে বর্ণকূট আছে, যেটা 1 পয়েন্ট হয়। বর্ণকূট, বৈশ্যকূট, তারাকূট, জনিকূট, গ্রহ মৈত্রীকূট এবং গণকূট। অর্থাৎ এই যে গণকূটের 6 পয়েন্ট, গ্রহ মৈত্রীকূটের 5 পয়েন্ট, জনিকূটের 4 পয়েন্ট, তারাকূটের 3 পয়েন্ট, বৈশ্যকূটের 2 পয়েন্ট, বর্ণকূটের 1 পয়েন্ট। এবং এরপরে হচ্ছে যেটা হচ্ছে রাশিকূট, অর্থাৎ রাশি অনুযায়ী, অর্থাৎ বরের যে রাশি পেল, কনের যে রাশি পাচ্ছে, ওই রাশি অনুযায়ী কতটা কম্বিনেশন আছে সেখানেও কিন্তু 7 পয়েন্ট। আর তারপরে হচ্ছে নারীকূটের পয়েন্ট হচ্ছে 8 পয়েন্ট। অর্থাৎ এই যে টোটাল যে পয়েন্টগুলো যোগফল হবে সেটা 36 পয়েন্ট হবে। এই 36 পয়েন্টের যদি 18 পয়েন্টের মিল থাকে, তাহলে বিবাহের জন্য অনুমতি ছাড়পত্র পেলেন। কিন্তু তাছাড়াও দেখতে হয় যে একটা জাতক জাতিকার মধ্যে তার কালসর্পযোগ, মাঙ্গলিক দোষ, ছন্নছড়া দোষ এবং তার ব্যভিচারী দোষ, এই জায়গাগুলো আছে কিনা। সেইগুলো থাকলে তার বিবাহিত জীবন খারাপ হয়, ভালো হয় না। সেই বর্ণকূটের বিষয়ে যদি আসেন, তাহলে বর্ণকূটে যে 1 পয়েন্ট থাকে, এখানে বলা হচ্ছে যে আপনারা জানেন যে বিপ্রবর্ণ, ক্ষত্রিয়বর্ণ, বৈশ্যবর্ণ এবং শূদ্রবর্ণ। এই যে বিপ্রবর্ণ, ক্ষত্রিয়বর্ণ, বৈশ্যবর্ণ এবং শূদ্রবর্ণ, এটা আমরা আগের থেকেই জানি এবং বিগত দিনে এটা বহুল প্রচলিত ছিল। এই বিপ্রবর্ণ থেকে শুরু করা, বিপ্রবর্ণ যে রেঞ্জে আছে, যে জায়গায় দাঁড় করানো হয়, তার থেকে ক্ষত্রিয়বর্ণ একটু নিচের রেঞ্জে, তারপরে হচ্ছে বৈশ্যবর্ণ, তারপরে শূদ্রবর্ণ এবং তারপরে হচ্ছে, অর্থাৎ এখানে বলা হচ্ছে তারপরে হচ্ছে শূদ্রবর্ণ। তাহলে এই যে বর্ণভেদ, অর্থাৎ সেই জন্য বলা হচ্ছে বর্ণকূটের মিল অনুযায়ী কতটা কানেকশান। দুজনের কি সেম বর্ণ আসছে? দুজনের ক্ষেত্রে একজনের দেখা গেলো বিপ্রবর্ণ, একজনের হলো শূদ্রবর্ণ। তাহলে কি একজনের মানে একজনের উপর আর একজনের সব সময় বিভিন্নভাবে, মানে তাকে সব সময় একটা নেগলেক্ট করা, তার সঙ্গে বিভিন্ন ধরনের বিভিন্ন কাজের মধ্যে ইনভলভ করে রাখা এবং সেই অনুযায়ী তার সম্মান দেওয়া, এই জায়গাগুলো কিন্তু চলে আসে এইটার কানেকশন অনুযায়ী। এবং এর সঙ্গে সঙ্গে বলা হয় যে বশ্যকূট, অর্থাৎ এই বশীকরণ করা, বশীভূত করা। একটা নারী, একটা নর, একটা নারীর, তাদের দুজনের বিবাহ হবে এবং সেক্ষেত্রে একজনের সঙ্গে আরেকজনের বশীভূত কতটা আছে, যে বশ্যকূট বিচারে হয়। অর্থাৎ এখানে কিন্তু সেই রাশি অনুযায়ী এবং নক্ষত্র অনুযায়ী এবং সেই রাশির যে অধিপতি, সেই কানেকশন অনুযায়ী একটা জাতকের সঙ্গে আর একটা জাতকের বিবাহ হচ্ছে এবং সেক্ষেত্রে কতটা বশীভূত। আমরা বলি যে জন্মছকে দেখা গেলো খুব কিছু কম্বিনেশন তৈরি হয়, যে কম্বিনেশনের কারণে একটা জাতক জাতিকার মধ্যে দেখা গেলো সমস্যা তৈরি হচ্ছে, বা তাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ভীষণ সমস্যা হচ্ছে, কিন্তু আবার কিছুক্ষণের মধ্যে সেগুলো
আবার কেটে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে। তার মানে কি, একজনের প্রতি আরেকজনের বশীভূত করার একটা প্রবণতা, মানে তার জন্ম ছকের কানেকশন অনুযায়ী হয়ে আছে, অর্থাৎ এই বশ্যকূটের পাওয়ারটা তাদের মধ্যে রয়েছে এবং সেই জন্য এই জায়গাটা তাদের মধ্যে তৈরি হচ্ছে, ভালো হচ্ছে। এরপরে হচ্ছে তারাকূট। অর্থাৎ তারাকূট বলতে এখানে একটা জাতক একটা জাতিকা, অর্থাৎ জাতক এবং জাতিকা তাদের যে নক্ষত্রে জন্ম হলো সেই নক্ষত্র অনুযায়ী, অর্থাৎ আমরা 27টা নক্ষত্র বারংবার বলি, এই 27টা নক্ষত্রের নক্ষত্র অনুযায়ী এক একটা নক্ষত্রের আবার নির্দিষ্ট তার কিন্তু গ্রহগত কানেকশান রয়েছে। অর্থাৎ এই যে গ্রহগত কানেকশান, সেটা যদি কম্বিনেশনে ভালো হয় তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে বশ্যকূটের মন যে 3 নাম্বার পয়েন্ট আর 3টে পয়েন্ট থাকে, সেই 3টে পয়েন্টই সে ফুলফিল পায়। বা এখানে কোনো কোনো সময় 2 পয়েন্ট, কোনো সময় 1 পয়েন্ট, কোনো সময় 3 পয়েন্টের কানেকশন থাকে। অর্থাৎ এটার ক্ষেত্রে যত পাওয়ারফুল থাকে তাহলে তাদের মধ্যে মেন্টাল একটা কম্বিনেশনটা ভালো তৈরি হয়। এরপরে হচ্ছে জনিকূট। অর্থাৎ এটা খুব ভাইটাল বর্তমান সমাজ ব্যবস্থায়, এবং এই যে বর্তমান সমাজ ব্যবস্থায় দেখবেন যে অনেক জাতক জাতিকারা তারা পরক্রিয়ায় আসক্ত হয়ে যাচ্ছে। অর্থাৎ এই জনিকূটের মিল যদি না থাকে তাহলে একটা জাতক জাতিকা সে দেখা গেলো কোনো অন্য সঙ্গে জড়িয়ে যেতে পারে, কারণ এটা জনিকূট হচ্ছে দাম্পত্য সুখের জায়গা দেখায়। এবং এই জনিকূটটা বিশেষ করে যে কানেকশানগুলো দিচ্ছে, এই জনিকূটের নির্দিষ্ট যে কানেকশান, বিশেষ করে এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে পশুদের নাম অনুযায়ী এই জনিকূটকে ইন্ডিকেশন করে। অর্থাৎ যে পশুর নাম অনুযায়ী যে জনিকূটটা পাচ্ছে একটা জাতক জাতিকা, তার অর্থাৎ সেই পশুর ক্যারেক্টার অনুযায়ী তার মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু জায়গাগুলো পাবেন, অর্থাৎ তার মধ্যে সেই ক্যারেক্টারগুলো উপলব্ধি করতে পারবেন। অর্থাৎ দেখা গেলো কারোর ক্ষেত্রে ব্যাঘ্র জনিকূট আছে, আর কারোর ক্ষেত্রে দেখা গেলো যে ব্যাঘ্র জনিকূট কারোর ক্ষেত্রে আছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বানর জনিকূট রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো সিংহ জনিকূট রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেলো যে গো জনিকূট, অর্থাৎ গো জনিকূট রয়েছে, অর্থাৎ গরু। তাহলে এই যে কানেকশান, তার মানে তার মধ্যে তার অ্যাটিটিউড, তার চলাফেরা, তার লাইফের কিছু বৈশিষ্ট্য সেই রকম কিছু দেখা যাবে। এবং এইগুলো দাম্পত্য সুখের ক্ষেত্রে ডিস্টার্ব হবে, এবং সেক্ষেত্রে সন্তান আসার ক্ষেত্রেও সমস্যা হবে। অর্থাৎ এই জনিকূটের কানেকশান ভীষণ গুরুত্বপূর্ণ রয়েছে, কারণ এখানে বেশ কিছু কানেকশান রয়েছে। আমরা সেই জন্য বলা হয় এই জনিকূটের 4 পয়েন্টের মধ্যে যদি 50% মিল না হয় তাহলে সেই জাতক জাতিকার দাম্পত্য জীবনে অশান্তি হবে, এবং তার কারণে কোনো তৃতীয় ব্যক্তির কানেকশান পেয়ে যাবে। কেন বলা হয়, এখানে বলছে এই জনিকূটের আবার অনেক কটা ভাগ আছে। কখনো বলা হচ্ছে স্বভাব জনিকূট। অর্থাৎ স্বভাব জনিকূট বলতে একজনের দেখা হলো যে মেষ এবং সিংহ, অর্থাৎ তার যে ভাবগত কানেকশান, অর্থাৎ অশ্ব জনিকূট, আর কারোর ক্ষেত্রে অশ্ব জনিকূট হয়েছে, আর কারোর ক্ষেত্রে দেখা হলো যে সেম ওই ধরনের যে অশ্ব জনিকূটের সঙ্গে বানর জনিকূট কানেকশান পেয়েছে। তার মানে কি হচ্ছে, এই কানেকশানটা কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য, এবং সেক্ষেত্রে কিন্তু মানে কোনো খারাপ কিছু হচ্ছে না। মিত্র জনিকূট, আবার এই মিত্র জনিকূটে যখনই যাবেন আপনি, সেক্ষেত্রে মিত্র জনিকূট, অর্থাৎ মিত্র জনিকূট একটা জিনিস দেখা গেলো কারোর ক্ষেত্রে গো জনিকূট, অর্থাৎ গরু আছে জনিকূটে, আর কারোর ক্ষেত্রে মহিষ আছে। তাহলে এক্ষেত্রে কিন্তু মিত্র জনিকূটের ভাব হবে, অর্থাৎ তাদের মধ্যে বন্ডিং থাকবে, নো ডাউট তাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে, দাম্পত্য সুখ যথেষ্ট থাকবে, এবং সেখানে তৃতীয় কোনো ব্যক্তির কোনো রকমের ইন্টারফেয়ার তারা কিন্তু প্রশ্রয় দেবে না, এখানে সাপোর্ট করবে না। এবং এই জায়গাগুলো কিন্তু এই বলা হচ্ছে যে মিত্র জনিকূটের ক্ষেত্রে রয়েছে। আর কি জনিকূট আছে, উদাসীন জনিকূট, মানে এগুলো জনিকূটের বিভিন্ন ভাগ রয়েছে। অর্থাৎ উদাসীন জনিকূট দেখবেন যে একজনের প্রতি আরেকজনের উদাসীনতা রয়েছে, এবং এই উদাসীনতার কারণে দেখা গেলো সেখানে তৃতীয় ব্যক্তির এন্ট্রি নিয়ে নেয়। এবং এই যে উদাসীন জনিকূট, এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে শত্রু জনিকূট, অর্থাৎ শত্রু জনিকূট রয়েছে। শত্রু জনিকূট বলতে দেখা গেলো একজনের জনিকূট রয়েছে ব্যাঘ্র, আর একজনের দেখা গেলো মহিষ, বা একজনের ব্যাঘ্র রয়েছে, একজনের রয়েছে হরিণ, বা হ্যাঁ ধরুন এই যে হরিণ জনিকূট বা বানর জনিকূট,
বা এই ধরনের কোনো জনিকোটের কানেকশান রয়েছে, তাহলে কিন্তু দেখা হলো তাদের ক্ষেত্রে শত্রু জনিকোটে তৈরি হলো, অর্থাৎ তাদের দাম্পত্য সুখ একদম থাকবে না। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বর্তমান সমাজ ব্যবস্থায় কিন্তু ওই কারোর দ্বারা প্রতারিত হয়ে যাওয়া, কেউ ব্ল্যাকমেল করা, কোনো কোনো ক্ষেত্রে যে তৃতীয় ব্যক্তির কিন্তু সেখানে এন্ট্রি নিয়ে নেওয়া বা পরক্রিয়ায় তারা নিযুক্ত হয়ে যাওয়া, এই কানেকশানগুলো কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় বিশেষ করে এই জনিকুটের মিল যদি 4 পয়েন্টের মিলের মধ্যে যদি কোনো কারণে 50%-এর কম হয়, তাহলে সেই বিবাহের ক্ষেত্রে অবশ্যই সমস্যা হবে এবং সেই সমস্যা ধীরে ধীরে কিন্তু অনেক গুণ বেড়ে যাবে এবং তারপরে কিন্তু দাম্পত্য অশান্তি এবং ডিভোর্সের জায়গা তৈরি হয়ে যাবে। তাহলে এই জনিকুটের কিন্তু ভীষণ ভীষণ কার্যকারী রয়েছে বর্তমান সমাজ ব্যবস্থা। এরপরে হচ্ছে গ্রহ মৈত্রী জনিকোট, অর্থাৎ গ্রহ মৈত্রী কোট। গ্রহ মৈত্রী কোট, এই গ্রহ মৈত্রী কোটটা অর্থাৎ যে গ্রহের কানেকশান পেল, অর্থাৎ আপনার যে রাশি পেল সেই রাশি অনুযায়ী আপনি যে গ্রহের অর্থাৎ সেই রাশির যে অধিপতি যে গ্রহটা, সেই গ্রহের সঙ্গে আপনার অর্থাৎ দেখা গেলো যে বর এবং কনের এখানে যদি সেই কানেকশানটা না পায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার বিবাহের ক্ষেত্রে সমস্যা হয়, তাদের মধ্যে মানসিক ডিস্টেন্স তৈরি হয়ে যায়, মানে অ্যাডজাস্টমেন্টের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। এগুলো কিন্তু গ্রহ মৈত্রী কোটের কানেকশান অনুযায়ী দেয় এবং এটাখানে 5 পয়েন্ট থাকে, 5 পয়েন্ট। এবং এরপরে যে জনিকোট অর্থাৎ এরপরে যে অষ্টকোটের বিচার হয় সেটা হচ্ছে গণকোট। গণ অর্থাৎ আপনারা মোটামুটি এই জিনিসটা সবাই জানেন যে গণকোট অর্থাৎ গণের বিচার, অর্থাৎ নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ, এই যে কানেকশান যদি সঠিক না থাকে, তাহলে একটা জাতক জাতিকার মধ্যে সবসময় মিসআন্ডারস্ট্যান্ডিং, মিসকমিউনিকেশন হতেই থাকবে এবং এর কারণে একটা সময় গিয়ে ডিভোর্স পর্যন্ত হতে পারে। এবং এটা এই গণকোটের বিচার যেটা হয় সেটা টোটাল মার্ক বা টোটাল পয়েন্ট হচ্ছে 6 পয়েন্ট এবং এই যে গণকোটের বিচারটা সবটা নক্ষত্রে বেস করে হয়। অর্থাৎ দেখবেন যে দেবগণ যেটা জাতক জাতিকারা, এই দেবগণের জাতক জাতিকারা যারা অশ্বিনী নক্ষত্রে জন্ম, মৃগশিরা নক্ষত্রে জন্ম, পুনর্বসু নক্ষত্রে জন্ম, পুষ্যা নক্ষত্রে জন্ম, হস্তা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, স্বাতী নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, অনুরাধা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, শ্রবণা নক্ষত্রে জন্ম যাদের হয়েছে এবং রেবতী নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, এরা দেবগণের অধিকারী। অর্থাৎ এই যে দেবগণের অধিকারী বললাম, অর্থাৎ এদের মধ্যে রয়েছে কি না শতগুণের অর্থাৎ শতগুণ, রজগুণ এবং তমগুণ। অর্থাৎ এখানেও কিন্তু ওই দেবগণ, নরগণ, রাক্ষসগণ, অর্থাৎ এই যে শতগুণের অধিকারী হয় বা দেবগণের অধিকারী হয়, এদের মধ্যে কিন্তু অনেক কিছু বৈশিষ্ট্য পজিটিভ থাকে। এরা মানুষকে কিন্তু অ্যাডজাস্ট করে চলতে পারে, এদের মধ্যে শিক্ষাগত জ্ঞান যথেষ্ট থাকে এবং এরা মিশুকে হয়। কোনো কোনো ক্ষেত্রে অবশ্যই আবার তাদের মধ্যে অহংকার যে থাকে, তাহলে এই জায়গাগুলো থাকে এবং এরা অনেক ক্ষেত্রে খাওয়া দাওয়ার ক্ষেত্রে খুব রেস্ট্রিকশানে থাকে, কোনো কোনো ক্ষেত্রে এরা সব খাবার পছন্দ করে না। অর্থাৎ এই যে দেবগণ বা শতগুণের যারা অধিকারী, এদের সঙ্গে কোন জাতক অর্থাৎ কোন গুণের অধিকারীর সঙ্গে মিলবে, এটা নরগুণের সঙ্গে কানেকশান হয়, রাক্ষস গুণের সঙ্গেও এদের অ্যাডজাস্ট হয়। কিন্তু নরগুণের যারা জাতক জাতিকারা, নরগণ অর্থাৎ এই নরগণের জাতক জাতিকারা এক কথায় বলা হয় এরা রজগুণের অধিকারী বা নরগণ। এবং এগুলো নক্ষত্রভেদে বলা হচ্ছে যারা ভরণী নক্ষত্রে জন্ম আছে, যাদের রোহিণী নক্ষত্রে জন্ম, যাদের আদ্রা নক্ষত্রে জন্ম, যাদের পূর্ব ফাল্গুনী নক্ষত্রে যাদের জন্ম হয়েছে, যাদের উত্তর ফাল্গুনী নক্ষত্রে জন্ম হয়েছে, যাদের পূর্বাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে, যাদের উত্তরাষাঢ়া নক্ষত্রে জন্ম হয়েছে, যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাদের জন্ম, যাদের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, অর্থাৎ এই যে নটা অর্থাৎ 3 নাম 27, এই 9টা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে এদেরকে বলা হয় নরগুণের অধিকারী। অর্থাৎ এরা নরগুণের জাতক। অর্থাৎ এই নরগুণের জাতকের সঙ্গে দেবগুণের সঙ্গে অ্যাডজাস্ট হয়, কিন্তু রাক্ষস গুণের সঙ্গে এদের কোনোভাবে অ্যাডজাস্ট হয় না। এবং দেখা গেল যে বিবাহের পরে গিয়ে অবশ্য দেখা গেল যে একজনের কারণে আরেকজনের মৃত্যু পর্যন্ত হয়। দাম্পত্য অশান্তি তো হয়ই, কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজনের কারণে আরেকজনের মৃত্যু পর্যন্ত হয়েছে বা সংসারে অশান্তি ঝামেলা লেগেই থাকে। এবং এরা রজগুণের অধিকারী হয়। আর তমগুণের অধিকারী যেটা বলা হয় রাক্ষসগণ, অর্থাৎ রাক্ষসগণ যাদের,
রাক্ষসগণ কারা কারা, কোন কোন নক্ষত্রের জাতক জাতিকারা? বলা হচ্ছে যে কৃত্তিকা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র, মঘা নক্ষত্র, চিত্রা নক্ষত্র, বিশাখা নক্ষত্রে, জ্যেষ্ঠা নক্ষত্রে, মূলা নক্ষত্রে, ধনিষ্ঠা নক্ষত্রে এবং শতবিশা নক্ষত্রে যাদের জন্ম হয় তাদের ক্ষেত্রে জেনে রাখুন যে এরা কিন্তু তমগুণের অধিকারী হয় এবং এরা রাক্ষসগণ। এবং এই রাক্ষসগণ এরা সবসময় নিজের টার্গেট অনুযায়ী চলে, নিজেরা একটা নির্দিষ্ট টার্গেট করে নেয় এবং সেই টার্গেটটা ফুলফিল করার জন্য সে জলেও ঝাঁপ দিতে পারে, সে কিন্তু আগুনেও ঝাঁপ দিতে পারে। অর্থাৎ তারা যে কোনো পন্থা অবলম্বন করে ওই সিস্টেমের ওই নির্দিষ্ট যে শীর্ষ অর্থাৎ নির্দিষ্ট যে লক্ষ্য সেই লক্ষ্য কিন্তু পূরণ করার চেষ্টা করে। এটা হচ্ছে রাক্ষসগণের অধিকারী ওরা বা রাক্ষসগণ যারা। তাহলে এক্ষেত্রে এই রাক্ষসগণের সঙ্গে দেবগণের অনেক সময় অ্যাডজাস্ট হয়, অনেক সময় হয় না। সেই জন্য এখানে 6 পয়েন্টে 1 পয়েন্টের কানেকশন হয়, অর্থাৎ টোটাল যে পয়েন্ট 6 পয়েন্ট সেখানে 1 পয়েন্টের কানেকশন কোনো কোনো সময় দেওয়া হয়, কোনো কোনো সময় কিন্তু আবার এটা কম বেশি হয়। আর নরগণের সঙ্গে রাক্ষসগণের কোনোভাবে কিন্তু অ্যাডজাস্ট হয় না এবং সেক্ষেত্রে 0 পয়েন্ট এখানে ক্যালকুলেট হয়। কিন্তু এই যে গণের বিচারে অর্থাৎ এই যে গণ বললাম, নরগণ, রাক্ষসগণ এবং দেবগণ, এবং এখানেও কিন্তু ওই যে দেবগণের যেটা বলা হয় শতগুণ এবং নরগণ রজগুণ এবং রাক্ষসগণ হচ্ছে তমগুণ। এই কানেকশন অনুযায়ী এদের মধ্যে এদের চলাফেরা, লাইফস্টাইল এবং এদের চারিত্রিক বৈশিষ্ট্য এইগুলো কিন্তু লক্ষ্য করা যায়। এবং সেই জন্য এরা অনেক সময় যখন রাক্ষসগণের জাতক জাতিকা, এরা যেমন সব ধরনের খাবার খেতে পছন্দ করে, কোনো কিছুতে এদের কিন্তু বাদ বিচার নেই। অনেক সময় দেখবেন এই জায়গাগুলো। আবার এরা ধর্মস্থানে বা ধর্মীয় জায়গায় খুব পারদর্শী হয় এবং ধর্মটা এরা কিন্তু অনেক সময় মেনে নেয়। আবার কোনো কোনো সময় অনেক জাতক জাতিকা দেখবেন যে এরা ঠাকুর দেবতা একদম ভক্ত না, মেনেই নিচ্ছে না। এগুলো কানেকশানের ওপর বেস করে হয় এবং সেই জন্য বললাম যে এই জায়গাটা অবশ্যই কানেক্টেড রয়েছে এবং এই জায়গাগুলো কিন্তু অবশ্যই বিচার্য বিষয় রয়েছে, না হলে কিন্তু তাদের দাম্পত্য জীবনে অশান্তি থাকবে। শুধু পয়েন্টের বিচার করলে হবে না এবং সেক্ষেত্রে কতটা কি কানেকশান রয়েছে সেটা। এবং এরপরে হচ্ছে রাশিকূট, অর্থাৎ এই রাশিকূটে যখনই যাবেন একটা জাতক জাতিকার রাশিকূটের কানেকশান অনুযায়ী তাদের ক্ষেত্রে জীবনে বিবাহের পরে কতটা উন্নতি হবে, না তাদের মধ্যে দুঃখ দুর্দশা এবং শোক এবং তার অর্থ নষ্ট, অর্থ কষ্ট এগুলো থেকেই যাবে কিনা, এই রাশিকূটের বিচার অনুযায়ী হয়, যেটা 7টা পয়েন্ট থাকে। অর্থাৎ একটা জাতক জাতিকার দেখা যাচ্ছে যে মেষ রাশি, এই মেষ রাশির জাতক জাতিকাদের সঙ্গে শুভ মিল হচ্ছে কর্কট রাশি আর সিংহ রাশি, আর ওদিকে হচ্ছে নবম অর্থাৎ ধনু রাশি আর মকর রাশি। যদি কোনো কারণে যে এই মেষ রাশির জাতক জাতিকার সঙ্গে কন্যা রাশির বিবাহ হয়, বৃশ্চিক রাশির বিবাহ হয়, তাহলে কিন্তু এটা অশুভ হয়ে যাবে। এবং এদের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় দাম্পত্য জীবন সঠিকভাবে নিয়ে চলতে পারে না, অর্থাৎ কোনো সময় ব্রেকডাউন অর্থাৎ ডিভোর্স হয়ে যেতে পারে, কোনো সময় দেখা গেলো আত্মহত্যা পর্যন্ত করতে পারে জাতক জাতিকা, এবং তাদের মধ্যে এই টেন্ডেন্সি কাজ করে যায়। অনেক সময় দেখা গেলো দুর্ঘটনার কবলে পড়ে যেতে পারে এবং অনেক সময় দেখা গেলো যে তাদের নিজেদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেটা একদম নেই এবং তার কারণে তাদের ডিভোর্স পর্যন্ত হয়ে যেতে পারে। কোনো কোনো সময় সন্তানের ক্ষেত্রেও সমস্যা হয়। তাহলে এইগুলো কিন্তু হয় এই যেটা রাশিকূটের কানেকশন অনুযায়ী, এবং সেটা সঠিকভাবে বিচার করে বিশ্লেষণ করে এবং সেই জায়গাগুলো কিন্তু করতে হয়। এবং এরপরে হচ্ছে নারীকূটের বিচার, এবং এই নারীকূটের বিচারে কিন্তু অবশ্যই কিন্তু এটাও কিন্তু নারীকূটের বিচার অনুযায়ী যে একটা বর এবং সেক্ষেত্রে যদি কনের যে বিবাহ হবে সেই অনুযায়ী যদি কানেকশনটা না পায় তাহলেও জানবেন সে তাদের দাম্পত্য জীবনে অশান্তি। এবং এই নারীকূটের বিচারে কিন্তু 8 পয়েন্ট থাকে, এটা খুব ভাইটাল। এবং তার কারণে দেখা গেলো দাম্পত্য যদি কোনো রকমের ম্যাচ না করে তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি সবসময় লেগে থাকবে। এবং কোনো কোনো সময় দেখা যায় যে একজন আর একজনকে কোনোভাবে সে অ্যাডজাস্ট করতে পারছে না এবং কোনো কোনো সময় আত্মহত্যা পর্যন্ত করে। কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে তার আর্থিক কষ্ট থেকে আরম্ভ করে সব ধরনের সমস্যা লেগেই আছে।
তাহলে এইগুলোর সঠিক বিচার অবশ্যই করতে হবে। এবং এই শুধু বিচার করলে হবে না, কারণ একটা জন্মছকের কানেকশন বিভিন্ন ধরনের হয়। কারণ এখানে একটা কনের সঙ্গে অর্থাৎ একটা কনের এবং বরের যেখানে বিবাহ হবে, অর্থাৎ একটা জাতক এবং জাতিকার বিবাহ হবে, এবং সেই বিবাহের ক্ষেত্রে দাম্পত্য সুখ তারা কতটা পাবে, সাংসারিক সুখ কতটা পাবে, তারা আর্থিক অবস্থা কতটা থাকবে, তাদের আগামী দিনে কতটা উন্নতির যোগ রয়েছে, তারা জীবনে প্রতিষ্ঠা পাবে কি না। একটা জাতক জাতিকা তারা বিবাহে আবদ্ধ হবে ঠিকই, কিন্তু তাদের দেখা গেলো কর্মের মধ্যে যুক্ত রয়েছে। হঠাৎ করে বিবাহের পরই দেখা যায় অনেক সময় কোনো কনের ক্ষেত্রে বা কোনো কনের ক্ষেত্রে কোনো অশুভ যোগ যদি থাকে, যেমন অষ্টম মাঙ্গলিকের কানেকশান বা মাঙ্গলিকের বিভিন্ন ধরনের দোষ। আমরা তো বারবার বলি মাঙ্গলিক বলতে কিন্তু লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম এবং দ্বাদশের কানেকশান। এই মাঙ্গলিকের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা হয়। চতুর্থ মঙ্গল এক ধরনের সমস্যা দেয়, অষ্টম মঙ্গল আর এক ধরনের সমস্যা দেয়, আর দ্বাদশ মঙ্গল কিন্তু আর এক ধরনের সমস্যা দেয়, লগ্নের মঙ্গল আর এক ধরনের সমস্যা দেয়, আবার সপ্তম মঙ্গল কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে যায়। সুতরাং আপনার ক্ষেত্রে কি মঙ্গল আছে যেটা আপনার দাম্পত্য জীবনে কতটা সমস্যা তৈরি করবে, এগুলো কিন্তু বিচার্য বিষয়। কারণ এই ভৌম দোষ ছেলেদের ক্ষেত্রে বলা হয় ভৌম দোষ, আর মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, এটা আপনাদের বৈবাহিক জীবনে দুর্বিষহ জায়গা তৈরি করে দিতে পারে। সুতরাং এই 36টা পয়েন্টের মিল থাকার সঙ্গে সঙ্গে জন্মছক অনুযায়ী একটা জাতক একটা জাতিকার সঙ্গে যখন বিবাহ হবে, সেই বিবাহের ক্ষেত্রে তাদের কি দশা পরবর্তীতে চলবে এবং সেই দশা অনুযায়ী তাদের আর্থিক উন্নতি কতটা ভালো হবে, আর্থিক উন্নতি আদৌ হবে কি না, বা কোনো রকমের দুরারোগ্য রোগ সেই জাতক বা সেই জাতিকার মধ্যে আছে কি না, সেগুলো তার জন্মছকের কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়। আর তার সঙ্গে সঙ্গে দেখা গেল যে জন্মছকের এই যে রাশিকূটের যে বা অষ্টকূটের যে বিচার বললাম, সেই অষ্টকূটের বিচারে দেখা গেল যে 36 পয়েন্টে 34 পয়েন্ট মিলে যেতে পারে, কিন্তু তাদের জন্মছকের যে গ্রহগত কানেকশান এবং তার সঙ্গে সঙ্গে ভাবগত কানেকশান, তারপরে নক্ষত্রগত কানেকশান যে কিছু পয়েন্ট রয়েছে, সেইগুলো দেখা গেল সেই মতো অ্যাডজাস্ট হচ্ছে না, কম্বিনেশানটা কোনোভাবে মিলছে না। তাহলেও কিন্তু জানবেন তাদের বৈবাহিক জীবন কিন্তু সুখময় হবে না। এবং সেই জন্য তার প্রতিকার প্রতিবিধান, আমি বারবার বলি যে জন্মছক দেখে বিবাহ অবশ্যই দেওয়া উচিত, জটুক বিচার করে বিবাহ দেওয়া উচিত। এবং কোনো কোনো ক্ষেত্রে সমস্যা থাকতেই পারে, এবং দেখা গেলো কারো ক্ষেত্রে লাভ ম্যারেজের জায়গা রয়েছে, অর্থাৎ তাদের মধ্যে দারুণ বন্ডিং রয়েছে, 5 বছর তারা অতিক্রম করেছে, তারা বলছে আমরা সব বিষয়টা আমরা সব ব্যাপারে অ্যাডজাস্ট করতে পারি, কোনো অসুবিধা হবে না। কিন্তু জেনে রাখুন যে বিবাহের পরে গিয়ে আর পঞ্চমের কানেকশান ঠিক পাবে ঠিকই, কিন্তু সপ্তমের তখন নতুন কানেকশান আসবে, যেটা আপনার দাম্পত্য সপ্তম লাইফ পার্টনার হতে যাবে। সে হয়তো আপনার ক্ষেত্রে বর্তমানে আপনার প্রেমিক বা প্রেমিকা হিসাবে আছে, কিন্তু যখনই বিবাহ হবে সে আপনার লাইফ পার্টনার হয়ে যাবে। অর্থাৎ এই লাইফ পার্টনার সপ্তমের কানেকশান তখন পাওয়ারফুল কানেকশান পেয়ে যাবে। যদি সপ্তমটা পীড়িত হয়ে যায়, তাহলে সেই বৈবাহিক জীবন 5 বছর 7 বছর 10 বছর কাটিয়ে আসুন না কেন বিবাহের আগে, কিন্তু সেই বিবাহের পরে গিয়ে দেখা গেলো 1 মাস কাটাতে পারবেন না। সেই জন্যই চাই সঠিক বিচার, এবং তার সঙ্গে সঙ্গে চাই সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনাকে দেওয়া যায়, তাহলে আমি বলছি অবশ্যই আপনি ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং আপনাদের মধ্যে সেই বন্ডিংয়ের জায়গা থাকবে। হ্যাঁ, অশান্তি ঝগড়া হয়তো হবে, কিন্তু তার মধ্যেও আবার ঠিক অ্যাডজাস্ট হয়ে যাবে। না হলে দেখা গেল যে অন্য ক্ষেত্রে দেখা যায় যে ডিভোর্স পর্যন্ত হয়ে যাচ্ছে, আইনি সমস্যা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে, এবং দেখা গেল তার মামলার পর মামলা চলছে। কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জীবনে হতাশা জায়গা তৈরি হয়েছে, কোনো কোনো জাতক জাতিকা সুইসাইড পর্যন্ত করতে চাইছে। তাই আপনার ক্ষেত্রে সমস্যা থাকলে তার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন রয়েছে, এবং সেই অনুযায়ী যদি প্রতিকার প্রতিবিধান করা যায়, আমি বলছি আপনার অবশ্যই ভালো জায়গায় আপনিও পৌঁছাতে পারবেন। কারণ বিগত দিনে আমার কাছে যারা এসেছিল অনেক সমস্যা নিয়ে, তাদের এক একজনের সমস্যা এক এক ধরনের সমস্যা, তারা তাদের প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন নিয়েছে বলেই আজকে কিন্তু ভালো জায়গায় আছে। তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো জায়গায় এই মুহূর্তে রয়েছে। আজকের মতো এই পর্যন্তই, শুনতে থাকুন, ভালো থাকুন। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর
দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমি সোমনাথ মজুমদার, কল্যাণীতে থাকি। আমি গৌতমবাবুর কাছে দীর্ঘদিন ধরে আসি। ওনার ব্যবহার, ওনার কার্যকলাপ আমার জীবনের জন্য যথেষ্ট প্রভাব বিস্তার করেছে। বিশ্বাস করি, ভরসা করি এবং ভবিষ্যতে ওনার মত অনুযায়ী চলতে পারবো বলে বিশ্বাস করি। আপনার নাম? আমার নাম ছায়া গুপ্তা। কোথা থেকে আসেন? আমি ভদ্রেশ্বর থেকে এসেছি। এখানে এসে কোনো উপকার পেয়েছেন? প্রচুর উপকার পেয়েছি। আমার যে কোনো সমস্যা ছিল, সমস্যার সমাধান হয়েছে এবং আমি ছাড়া আদার্স অন্য কারোকে নিয়ে এসেছি, তারাও উপকার পেয়েছেন বা পাচ্ছেন। আগামীকালও যারা আসবেন তারা উপকার পাবেন। আপনাদেরকে অনুরোধ করছি, যার যে কোনো সমস্যা আছে এসে গৌতম শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করুন। আপনার নাম? আমার নাম সুচিত্রা দাস। আমি পায়রাডাঙ্গা থেকে এসেছি। এখানে কিভাবে এলেন? এখানে একজন আমাকে খবর দিয়েছিল, আমার সঙ্গে চেনা পরিচিত, সে এসেছিলেন। তা আমাকে বললো যাও, ইনি এখানে গেলে কাজ হবে। তার সূত্র ধরেই আসা এখানে। উপকার পেয়েছেন? হ্যাঁ, আমি এসেছি আমার দুই ছেলের জন্য, আমার নিজের জন্য। আছি, ভালো আছি। তার মানে আপনি যার রেফারেন্সে এসেছেন তিনি প্লাস আপনি, আপনারা সবাই উপকৃত হয়েছেন, তাই তো? হ্যাঁ, উপকৃত আছি। আপনার নাম? কোথা থেকে এসেছেন? শিবানী কর্মকার। আমি দমদম অঞ্চল থেকে এসেছি, মানে বাঙুর থেকে এসেছি। এখানে কিভাবে জানতে পারলেন? আমি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা। উনি হাতিবাগানেও বসেন, সেখানেই আমি গিয়ে যোগাযোগ করেছি আর কি। যোগাযোগ করার পর আমি ওনার বাড়ি কাঁচরাপাড়ায় এসেছি ওই রটন্তী কালী পুজোর উপলক্ষে পুজো পাঠে যোগদান করার জন্য। আমার এসে বেশ ভালো লেগেছে। ওনার এখানে সবাই কি বলবো, ভক্তি সহকারে মানে নিজের ওনার উনি যা বলেন মোটামুটি ভালোই উপকার হয় মানুষের। শুনেই আমি এসেছি। আমিও প্রথম এলাম, এসে দেখছি চারিদিকে জনসমুদ্র থেকে খুব ভালো লাগছে। আশা করি আমি যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা নিশ্চয়ই কার্যকরী হবে, এই আশা রাখি আর কি ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে। নমস্কার, আমি শর্মিষ্ঠা। আমি দীর্ঘ 5 বছর ধরে গৌতমদার কাছে আসি। আমি যখন প্রথম এখানে এসেছিলাম, আমার ব্যবসায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছিল, কোনো উন্নতি ছিল না, নেগেটিভিটি আর ডিপ্রেশন আমাকে ঘিরে ধরেছিল। তো এক আত্মীয়র কথা শুনে আমি এখানে আসি। আসার পর দাদা আমাকে যে অ্যাডভাইসগুলো করেছিল এবং যে উনি ক্রিয়াগুলো আমায় করতে বলেছিল, সেগুলো আমি করার পর খুব ভালোভাবে উপকার পাই। ফলে আজ থেকে 5 বছর আগে যে পরিণামটা ছিল ব্যবসার লস, সেই লস থেকে আমি প্রচণ্ড ভালোভাবে রিকভারি শুধু করিনি, আমি সাকসেস পেয়েছি। এরকম অনেক সময় হয়েছে যে দাদা আমাকে বলেছিল যে এগুলো করলে ভালো হবে না বা এটা করো না, আমি না শুনে নিজের মতন করেছিলাম। ফলে সেখানেও আমার ক্ষতি হয়েছিল। এই ক্ষতি হওয়ার পর থেকে উনি যখনই আমাকে যা বলে আমি সেইগুলোই আমি শুনে চলি এবং প্রত্যেকটা পদে পদে তার প্রমাণ মেলে সাকসেসের মাধ্যমে। আমার সাকসেস হওয়ার পর আমি আমার বন্ধুদেরও এখানে রেফার করেছি, যাদের পার্সোনাল এবং প্রফেশনাল লাইফে যে সমস্ত প্রবলেম ছিল তারা সেগুলোর থেকে রিকভার করে বেরিয়ে এসছে, খুব উন্নতি লাভ করেছে। এই সমস্ত ঘটনা আমাদের এবং আমার বন্ধু বান্ধবের জীবনে এতটাই একটা পজিটিভ সাইন এনেছে, আমি এবং আমার বন্ধু এবং আমার আত্মীয়রা সবাই আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আমরা সবাই উপকৃত লাভ করি এবং আমরা ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে অসংখ্য ধন্যবাদ জানাই, উনি আমাদের এত সুন্দরভাবে অ্যাডভাইস করে থাকেন বলে। আমি কস্তুরী সরকার, আমি কাঁচরাপাড়া থেকে আসছি। আমাকে মা ক্লাস 12-এ ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। তো সেখানে আসার পর আমাকে ডক্টর গৌতম শাস্ত্রী কিছু রেমেডি দেন, তো আমার খুব সাহায্য হয় তাতে। তারপর আমার পড়াশোনা কমপ্লিট করার পর কাকু বলেন যে আমাকে গ্র্যাজুয়েশন আর ITI করার জন্য। তো সেখানে করে আমি ভালো ফল পেয়েছি।
তারপর আমার চাকরি লাইনে আসা। তো ডক্টর গৌতম শাস্ত্রী বলেন যে আমি এই মাসের মধ্যে একটা ভালো চাকরি পাবো, তো সেটা 1 মাসের আগেই আমি পেয়ে গেছি। তো আজকে সেটাই জানাতে এসেছি কাকুকে যে আমি চাকরি পেয়েছি। তো আপনারাও যদি আসতে চান, ভালো ফল পেতে চান, কাকুর সাহায্য পেতে চান, তো আপনারাও আসুন। আশা করি আপনারাও ভালো ফল পাবেন এবং সাহায্য পাবেন। নমস্কার। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি, সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিতে। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন। তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশান, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশান আমি এখানে পেয়েছি। মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। আমি প্রসেনজিৎ দাস, আমার বাড়ি কাস্তাপাড়া। আমি ডক্টর গৌতম শাস্ত্রীর দেখেছিলাম টিভিতে, ওখান থেকে দাদার ফোন নাম্বার নিয়ে দাদা বাড়িতে আমি আসি। এসে দাদাকে আমার সমস্যার সমাধান বলি। আমার একটা সমস্যা, প্রচুর বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে আমাদের বাড়ি ঘরের সমস্যা ছিল, অনেক বছর ধরে সমস্যা ছিল, সেটা দাদা ঠিক করে দিয়েছে। এখন সেটা আমি বাড়ি করতেও চলেছি। তার সাথে সাথে আমার ব্যবসা বাণিজ্য কিছুই করতাম না, একটা নর্মাল কাজ করতাম। কাজ করার পর আমি এখন ব্যবসা বাণিজ্য উন্নতি হয়েছে, প্লাস দাদা যে প্রতিকারগুলো দিয়েছে সেগুলোকে আমরা এক্সপেক্ট করেছি। দাদার সাথে খুব ভালো ব্যবহার হয়েছে। এখন আপনারাও আসুন, এসে দাদাকে সমস্যা সমাধানের কথাগুলো বলুন, দাদা অবশ্যই আপনার সমাধান করে দেবে। ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরেই এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে আমি তখনই চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া চেম্বারে দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার কিওর হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা, পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে আস্তে আস্তে। না, আপনার কাজ হয়েছে এটাই বলতে চাইছেন, তাই তো? থ্যাংক ইউ। আমার নাম অয়ন দাস, আমি শ্রীরামপুর থেকে আসছি। আমি বেসিক্যালি এখানে এসেছিলাম গত 1 বছর আগে আমার পড়াশোনা এবং কাজবাজের জন্য। এর আগে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, অনেক অ্যাস্ট্রোলজার দেখিয়েছিলাম, কিন্তু সেখানে আমি সমস্যার সমাধান পাইনি। তো ওনার প্রোগ্রাম টিভিতে চলে, আমি সেখানে দেখেছিলাম, দেখে এবার ওনার সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর ওনার চেম্বারে আসে, ওনাকে সমস্তটা বলি। তো বলার পর আস্তে আস্তে অনেকটা আমি উপকৃত হয়েছি। কিছুটা আমার যেমন অবস্থাটা খারাপ হয়ে গেছিলো যতটা, তার থেকে অনেকটাই বেটার আছি। আশা করব ভবিষ্যতে এর থেকেও ভালো ফল পাবো। আমি আপনাদের অনুরোধ করবো আপনারাও এসে দেখতে পারেন, যাদের অনেক সমস্যা চলছে এখানে এসে একবার কন্ট্যাক্ট করুন। ওনার শো চলতে থাকে টিভিতে, ওখান থেকে যোগাযোগ করতে পারেন ওনার সাথে, অবশ্যই আপনারা ফলাফল পাবেন। Hi everyone, I'm Simranpreet Kaur. I'm an actress. 2018-এ তার আগে আমার খুব খারাপ সময় যাচ্ছিল। আমার স্টাডি লাইফ, আমার ক্যারিয়ার লাইফ, really it's very bad in that situation, that time. But যখন আমি 2028-এর মাঝামাঝিতে আমার মম আমাকে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে নিয়ে আসে। আঙ্কেলের সাথে যখন আমি কথা বলি, আঙ্কেল যখন আমার প্রবলেমগুলো শোনে, যেরকম করে গাইড করে তেমনি আমি চলি। তারপরে ধীরে ধীরে আমার প্রবলেমগুলো ম্যাক্সিমাম 90%, জাস্ট আমি বিলিভ করতে পারিনি যেটা সত্যি হবে। রেজাল্টটা খুবই ভালো ছিল, আর এরকম রেজাল্ট হবে আমি জানতাম না। এখন আমি একটা ভালো আমার ক্যারিয়ার চলছে। আমার স্টাডি লাইফের মধ্যে অনেক প্রবলেম ছিল, অনেক প্রবলেমস। আমার ফ্যামিলি লাইফেও খুব প্রবলেম ছিল, সব প্রবলেম মানে গায়েব হয়ে গেছে। আগে যেরকম ডিপ্রেশনে ছিলাম, খুব ডিপ্রেশনে থাকতাম, খুব মানে একটা খারাপ একটা সিচুয়েশন ছিল। বাট এখন 3-4 মাসের মধ্যে মানে জাস্ট
আমি তখন আমি ভাবতে পারিনি। তারপরে আমি তো প্রথম যখন আসি তখন আমি একদম বিলিভ করি না যে এগুলো কি হয় বা কিছু। আমি মাকে বলি হ্যাঁ দেখাবো না, এই ওই অনেক কিছু বলি। কিন্তু যখন দেখানোর পর যখন আমি 1-2 মাসের মধ্যে যখন ধীরে ধীরে একটুখানি ভালো হতে পারি, আমার লাইফে যখন একটু করে ভালো হচ্ছিল, তখন আমি ফিল করলাম যে না সত্যি ভালো হচ্ছে ওনার গাইডে। আর তার 3-4 মাসের পরে একদম আমি রেজাল্টটা দেখতে পারছিলাম, ফিল করতে পারছিলাম মানে ন্যাচারালি। আর আমার এখন 2021 চলছে, এখন আমি আঙ্কেলের কাছে আসি। আর আশা করি যে আমি যতদিন আমি বাঁচবো ততদিন আমি আঙ্কেলের কাছে আসতে থাকবো, আঙ্কেলকেই দেখাবো। আর আপনারা যদি চান যে আপনাদের লাইফের প্রবলেমগুলো সলভ হোক, 100% সলভ হবে, গ্যারেন্টি। আপনারা আসুন, আঙ্কেলকে দেখান, আর আপনাদের আর আঙ্কেল যেরকম গাইড দেবে তেমনি যদি আপনি চলবেন তাহলে একদম সঠিক হয়ে যাবে, একদম সাকসেস পাবেন আপনি দেখতে পারবেন। থ্যাংক ইউ, বাই। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটাই জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরও ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। তারা যদি আরও ভালো জায়গায় যেতে পারে সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।